হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাই বন্ধুরা, আমি এখন মায়াপুর ছাড়ছি। মানে আমি বলতে আমরা সবাই মায়াপুর ছাড়ছি। আমার টিম রয়েছে আমার সাথে। তো চলুন কিভাবে বাড়ি যাই সেটা দেখতে হলে চ্যানেলে ফলো করতে হবে। আর জানো, বাড়ি যাওয়ার সময় না অত্যন্ত মন খারাপ ছিল। মায়াপুর এমন একটা জায়গা যে মায়ায় জড়িয়ে যেতে হয়। তো প্রচুর মন খারাপ ছিল, কিন্তু তবুও কী করতে হবে, বাড়িই তো যেতে হবে, তাই না? যেটা আমাদের কাজ আর কি হয়ে থাকে। প্রচুর মন মন খারাপ করছিল যে আবার কবে আসতে পারবো, কি আদেও আসতে পারবো কি না সেটা তো জানি না। সে যাই হোক, এইবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো বলতে কি মনটা সত্যিই খারাপ ছিল, মনে হচ্ছিলো যেন কাঁদি। তারপর আমি চলে আসলাম নৌকোর যে ঘাট বলে সেখানটাতে। তো এইবারে জ্যাঠাও টিকিট কেটে নিয়েছিল আমাদের সবার জন্য। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম নৌকোর ওপরে। তো দেখো বন্ধুরা, কত পানা, কচুরি পানা আর কি নদীতে জমে রয়েছে। তো কি বলবো, একেতে নৌকাটা খারাপ ছিল, তাতে চারিদিকে কচুরি পানা ভর্তি। মানে পারাপার হতে গিয়ে আমাদের 10 মিনিট লেগে গিয়েছে, যেটা মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। তো কী আর বলবো। আর আকাশের অবস্থাটাও দেখো, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তো অবশ্য যেতে যেতে হাফ রাস্তায় গিয়েছি যখন আমরা, তখন বৃষ্টি এসেছিল। তো দেখো ওই সাইড দিয়ে নৌকাটা ছেড়ে দিয়েছে, বাট জানি না যে কীভাবে কী হবে। তো এখানটায় দেখো, বললাম এক্ষুনি যে নৌকাটা যেটা আমরা উঠেছিলাম সেটা প্রচুর খারাপ। ছাড়তে না ছাড়তেই প্রচুর ধোঁয়া ওঠা স্টার্ট করেছে। আর লাস্টের দিকে তো কী ধোঁয়া থাকা যাচ্ছিল না। মাকে বলছে যে মা, আমার মুখটা দেখো কালো একটা স্পট পড়ে গেছে পুরো ধুলোতে। এরকম মানে মুখের ওপরে ডললে পুরো ধুলো দেখা যাচ্ছিলো, একটা পর্দা পুরো কালির মতন। আর ওই সাইড দিয়ে ছেড়ে দিয়েছে একটা লঞ্চ, সেও যেতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো, যেহেতু লঞ্চটা তো আগাতে পারছিল না, যেহেতু প্রচুর কচুরিপানা ভর্তি। তো আস্তে আস্তে আগিয়েও গেলাম। এবার ভাবছিলাম যে সত্যিই পৌঁছাতে পারবে কিনা। তো পৌঁছাতে পেরেছিল, কিন্তু অনেকটা টাইম লেগেছিলো আমাদের পৌঁছাতে। তো দেখো, এইবারেই কিন্তু এই কচুরিপানা জমছে, তার মানে কি আস্তে আস্তে নদীর জলটা নষ্ট হয়ে যাবে। আমরা যত মানে আমি গতবার ভ্লগে দেখেছিলে হয়তো তোমরা, আমার মনে নেই যে ভিডিওটাতে আমি তোমাদের নদীকে দেখিয়েছিলাম কি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখিয়েছিলাম, মনে এসছে, দেখেছিলাম। সেই সময় জলটা পচে গিয়েছিল অলরেডি। তো এই কচুরিপানা পচেই কিন্তু জলটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায় না। তো এখন দেখো কাঁচের মতন জলটা। তো এরপরে যারা আসবে 1 মাস 2 মাস পরে, তারা দেখতে যাবে জলটার রঙটা কতটা ডিফারেন্স। দেখো, আমি তো বলবো যে এরকম সময় বন্ধুরা এসোই না, কিছু দিন আগে থাকতেই এসো। কারণ এই নদীর জল একবার পচে গেলে, বা এই টাইমে কচুরিপানা যেহেতু বেশি রয়েছে, তো তোমরা পারাপার হতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়বে। তো দেখো কতটা ধোঁয়া, চারিদিকে ধোঁয়াই ধোঁয়া। মানে বুঝতে পারছো কতটা পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে। দেখো একটু ধোঁয়ার কালারটা। তো অতি কষ্টে আমরা অন্য একটা ঘাটে চলে আসলাম। তো দেখো আস্তে আস্তে আমরা নিচের সাইড দিয়ে যখন যাচ্ছিলাম, তখন একদম পুরো গেটের ওখানটাতে একটা কাকু দাঁড়িয়ে আমাদের টিকিট চেক করলো। তা কাকুর হাতের টিকিটটা দিয়ে আমরা চলে এসেছিলাম। আসার পরে একটা টোটো দেখলাম। তা ভাই, আগে জানলে আমি টোটোতে উঠতামই না। কারণ যে রাস্তাটা 30 মিনিট লেগেছিলো, সেই রাস্তাটা টোটোই করে যেতে প্রায় 1 ঘন্টা লেগেছিলো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অটোতেই উঠো, টোটোতে একেবারেই উঠো না। একই ভাড়া দুটোতেই নেবে, মানে 30 টাকা করে ভাড়া নেবে। তো তোমরা অটোতেই উঠো, আমার মতো এরকম ভুল কাজ করো না। তো দেখো এখান থেকেও দেখা যাচ্ছে, মানে এই পার থেকেও আস্তে আস্তে চন্দ্রোদয় মন্দিরটাকে। তো বুঝতেই পারছো যে চন্দ্রোদয় মন্দিরটা অ্যাকচুয়ালি কতটা উঁচু, যার জন্য অনেকটা দূর থেকে দেখা যায়। তারপর ট্রেন স্টেশনে আসলাম। আসার পর এখন দেখো 9:41 বাজে, 9:50 আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল। তো আমি তার ভিডিওটা করতে ভুলে গিয়েছি। ওই দেখো ওই সামনে ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে। তো ওই রাস্তাটার জন্য, মানে ওভারব্রিজের জন্য তোমরা হয়তো বুঝতে পারোনি, আর প্রচুর ভিড়। তো আস্তে আস্তে ট্রেনে উঠে পড়েছিলাম আমরা। এবার আস্তে আস্তে ট্রেনটা ছেড়েও দিয়েছে। কাকু মনে করছে এ বাবা পাগল নাকি, কী করছে। তো সেই কারণে কাকুটা আমাদের দিকে ফিরেছিল, ক্যামেরার দিকে আর কি। তো দেখো চারিদিকে সবুজ সবুজ। আমাদের এখানেও সবুজ বাগান আছে প্রচুর পরিমাণে। শহর এলাকায় একটু সবুজ বাগানটা কম বলেই মনে হয় আমার। তো যাই হোক, তারা অবশ্যই এইসব জায়গায় ধর্মস্থানে এসে ঘুরে যেও। তো সেখানটাতে অনেক গাছপালার আভাস পাবে তোমরা,
মনটাই ভালো হয়ে যাবে। তারপর একটা জায়গায় এসে তো ভাই কী অবস্থা, 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে আবার একটা মানে স্টেশন চেঞ্জ করলাম, সেহেতু আমরা চলে আসলাম এখন রানাঘাটে। কৃষ্ণনগর থেকে রানাঘাটে চলে আসলাম। কৃষ্ণনগর থেকে রানাঘাটে আসার পরে আমরা দেখি কি একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সেই ট্রেনটাই আমরা সবাইকে জিজ্ঞাসা করলাম যে এটাই কি বনগাঁতে যাবে? তো ওরা বললো যে হ্যাঁ বনগাঁতে যাবে। তো আমরা এই ট্রেনটাতে উঠে পড়েছিলাম। তো দেখো ওখানটাতে আমার মা জেঠিমা বসে রয়েছে। তো আমরা মন্দিরে যে আনন্দটা করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেই ভিডিওটা একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তো এইবারে আমরা চলে এসেছি বনগাঁতে। তার মানে তোমরা বুঝতেই পেরেছো রোডটা অ্যাকচুয়ালি কৃষ্ণনগর থেকে রানাঘাট, রানাঘাট থেকে বনগাঁ, বনগাঁ থেকে মানে বনগাঁ জংশন থেকে আর কি যাবে মসলান্দপুরে। এবার আমাদের মসলান্দপুরে যাওয়া যে ট্রেনটা থাকে মানে হচ্ছে বনগাঁ টু শিয়ালদা যেটা, তো সেই ট্রেনটা চলে এসেছিলো। তো আমরা যাওয়ার সময় এই ট্রেনটাতেই উঠেছিলাম, যেটা ভালোই ট্রেন, এখানটাতে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা রয়েছে। তো আমরা এই ট্রেনটাতে উঠে পড়বো আস্তে আস্তে। আর এই ট্রেনটা আমি যেহেতু ভিডিও করতে পারিনি যাওয়ার সময়, তাই এখন ভিডিওটা একটু তাড়াতাড়ি করলাম, কারণ তোমরা এই ট্রেনটাকে দেখতে পাও। কারণ এই ট্রেনটা আমার সবথেকে ভালো পছন্দ হয়েছে, খুব সুন্দর ট্রেনটা। আর আমরা যাওয়ার সময় একটা ট্রেনের বগি থেকে আরেকটা ট্রেনের বগিতে আমরা যেহেতু একটু লাফ মেরে যাওয়া মতন করে গিয়েছিলাম, তো সেটা আর ভিডিওটা করিনি। তো আমরা রাস্তা ঘুরে যদি যেতাম তাহলে আমি ভিডিওটা করতাম। তো এর মধ্যে আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখো এইটা হচ্ছে আমার গ্রুপ। এবার আমি চলে যাব মসলান্দের পথে, মানে মসলান্দপুরের পথে আর কি। তো ট্রেনটা যেতে যেতে অনেক জায়গায় দাঁড়িয়েছিল, মানে কৃষ্ণনগর থেকে যেটা রানাঘাটে এসেছিলো সেই রানাঘাটের ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল রাস্তায়, আবার যেটা বনগাঁতে এসেছিলো সেটাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, আর এই ট্রেনটাও দাঁড়িয়েছিল হাফ রাস্তায় গিয়ে, কেন তো জানি না ভাই। তারপরে চলে আসলাম আমরা মসলান্দপুরে, তার একটা আউটসাইড মানে হচ্ছে আর কি যেটা মসলান্দপুরের টিকিট কাউন্টারের পাশ দিয়েই যায় নিচের রাস্তা থেকে, সেখান দিয়ে আমরা চলে আসছিলাম। তো সেখানে গিয়ে দেখি অনেক ফুল বিক্রি হচ্ছিল, তারপরে অনেক ধরনের পাখি বিক্রি হচ্ছিল। একদম পুরো মসলান্দপুরে বাস স্ট্যান্ডে এসে দেখি যে যারা ভক্তরা শিব ঠাকুরের মাথায় জল দিতে যাচ্ছিলো তাদের জন্য জল এবং ফলের ব্যবস্থা করেছে। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি ফোনের কভার কিনতে, দেখা যাক কোথায় দোকান আছে। তো দেখো ভাই নিয়ে আসলো ভাই চেনা একটা দোকানে। তো সেখানটাতে আমার এই ফোনের কভার খুঁজতে গেলাম, তো একটাও ভাই কভার পেলাম না। এখানটাতে কভারটা খুঁজে একটাও পাইনি। তা আমি আবার চলে আসলাম মন খারাপ করে। রাস্তায় আস্তে আস্তে অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা ফোনের কভারটা পাওয়ার জন্য, তা পাওয়াই গেল না। একটা সিম্পল কভার আমি চাইছিলাম, তাও সিম্পল কভার পাওয়া গেল না। তো ভাই বলছিল যে এক ধরনের কভার পাওয়া গিয়েছে যেটা আঠাটা উঠে যায়, তো সেটা নেওয়ার জন্য আমি তবুও নেইনি। আর দেখো ভাই অনেক জায়গায় সব জলের ব্যবস্থা করেছিল, তো অনেক জায়গায় কোল্ড ড্রিঙ্কস, অনেক জায়গায় গ্লুকন-ডি, অনেক জায়গায় রসনার ব্যবস্থা করেছিল। তো সবাইকেই জলটা দিচ্ছিল, সব আমাদের মনে করেছিল হয়তো যে আমরা শিব ঠাকুরের মধ্যে জল দিতে যাচ্ছি তার জন্য। এছাড়া অনেক জায়গাতে দিচ্ছিল, আমরা সেখানটাতে দাঁড়াইনি। তারপর আমরা বাড়ি চলে আসলাম। তো এখন মন খারাপ নিয়ে টাটা বাই বাই।